শুভ জন্মদিন বউ। আমার যদি ক্ষমতা থাকতো তবে আজকের দিনটাকে আমি পুরো বিশ্বের জন্য সবচেয়ে আনন্দের দিন হিসেবে ঘোষণা করতাম। কারণ আজকের দিনে তুমি জন্মেছ বলেই আমি আমার জীবনে এরকম একজন চমৎকার জীবন সঙ্গী পেয়েছি, যার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। রজনী সন্দিহান দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। তার বিশ্বাস হচ্ছে না এটা সিরাজুল ইসলামের কাজ হতে পারে। ছেলে নিশ্চয়ই বাবাকে বাঁচানোর জন্য এটা করেছে। কি আশ্চর্য! তবুও রজনীর কেন জানি ভালো লাগছে ব্যাপারটা। একটা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে বাবা মার অনেক বেশি কষ্ট করতে হয়। মায়ের কষ্ট যতটা বোঝা যায় বাবারটা বোঝা যায় না, কিন্তু দুজনেই নিজ নিজ জায়গা থেকে সন্তানের জন্য করে যায়। মানুষ যতই বলুক সন্তানকে মানুষ করা তাদের দায়িত্ব, তার থেকে কোনো প্রতিদান আশা করে না, কিন্তু বাস্তবিক কি তা হয়? সন্তানের থেকে এটুকু প্রায়োরিটি, এটুকু আন্ডারস্ট্যান্ডিং সব বাবা মাই চায়। রজনীর হুট করে মনে হলো ছেলেকে নিয়ে মনে যেটুকু আক্ষেপ ছিল তা সম্পূর্ণ অমূলক। সিরাজুল ইসলাম ঠিক কথাই বলেন। তার ছেলেকে তিনি অবাধ স্বাধীনতা দিয়েছেন, এই জন্যই যে তিনি জানেন তার ছেলে কখনো স্বাধীনতার অপব্যবহার করবেন না, নিজের লিমিট ক্রস করবে না। তিনি মা হয়েও হয়তো ছেলেকে এতটা বুঝতে পারেননি। সিরাজুল ইসলাম ঠিকই বুঝেছেন বলেই যে পাখিকে আকাশে ডানা মেলে ওরা উড়িতেই মানায় তাকে তিনি খাঁচায় বন্দি করেননি, যার কারণে দিনের শেষে এক খাঁচার মায়ায় পাখি আবারও ফিরে আসে। বাবা ছেলেকে নিয়ে রজনী কেক কাটলো, মনে মনে বলল, আল্লাহ, আমার এই বিশেষ দিনে তোমার কাছে এতটুকু চাওয়া, বাবা ছেলেকে এই বন্ধুত্বের মতো সম্পর্ক যাতে আজীবন এভাবেই থাকে, বাবার শেষ বয়সও যাতে এভাবেই ছেলে তার বাবার পাশে থাকে। নারী জাতির চিরায়ত স্বভাব এটাই। সবসময় সব অবস্থায় সে নিজের কথা বাদ দিয়ে স্বামী সন্তানের কল্যাণের কথা ভেবে যায়। আশার রুমে ঢুকে দেখে রুম পরিপাটি করে গুছিয়ে রাখা। তার রুমে সে কাউকে অ্যালাউ করে না, এই রুমে কাউকে গুছাতে দেয় না। এরকম এলোমেলো করে থাকতেই তার ভালো লাগে। আশার জানে এটা কার কাজ, সেটা বুঝতে পেরেই আশারের চোয়াল শক্ত হয়। এত সাহস কিভাবে দেখায় মীরা? আশার রুমে ঢুকে পুরো রুম এলোমেলো করে দিল। বালিশ সরাতে বালিশের নিচে একটা চিঠি পেল। লাইটার দিয়ে চিঠিটা পুড়িয়ে দিল, না পড়েই ঘুমাতে গেল মাথা গরম করে। সকালে ঘুম থেকে উঠে আসার ঝুনি খালাকে বলল। খালা, মারিয়াকে ডেকে বলো আমার সাথে দেখা করতে। ঝুনি আতঙ্কিত হয়ে বলল, হ বাপ, কি কও? সাত সকালে কাল লাগে নীল লগে কথা কইবা? হ খালা, ও কাল নাগিল হলে আমি সাপুরে, চিন্তা করো না। ঝুনি খালা সন্তুষ্ট হয়। এদের মা মেয়ে কাউকে ঝুনির পছন্দ না। এরা সারাক্ষণ ঝামেলা পাকাতে ওস্তাদ। লোকে বলে গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। এদের মায়ের অন্তরের ভিতরের যেমন নিকোষ কালো, এরা তিন মেয়েও হয়েছে তেমন। গায়ের রং একটু সাদা, ভেতরে একেবারে কালা, অমাবস্যার মতো কালা। আশার ভাই ডাকছে শুনে মীরা লজ্জা পায়। এই নিয়ে তৃতীয় চিঠি দিয়েছে সে আশার ভাইকে। আজকে অবশেষে তার ডাক পড়ল। মীরা উঠে পরনের জামা পাল্টে একটা হলুদ থ্রিপিস পরলো, চোখে কাজল দিল, গায়ে হালকা পারফিউম দিয়ে বের হলো রুম থেকে। আষাঢ়ের হাতে ফিজিক্স বই, আজকে কোথাও বের হবে না। আর মীরা রুমে ঢুকে হতবাক হয়। গতকাল কত যত্ন করে সে রুমটা গুছিয়েছে, অথচ আশার ভাই সব এলোমেলো করে দিয়েছেন। মীরা চোখ ভিজে আশার বইয়ের দিকে তাকিয়ে বলল, তোর এসএসসি পরীক্ষার প্রিপারেশন কেমন? মীরা ভালো। ইংরেজিতে কেমন তুই? মীরা মোটামুটি। আমি একটা বাক্য বলি, এটা ইংরেজিতে ট্রান্সলেট কর। মীরা কি? আমি একটা গায়ে পড়া ভদ্র মেয়ে, বিশেষ করে ছেলে মানুষ দেখলেই গায়ে পড়ে যাই। উপরে উপরে ভালো মানুষ সেজে থাকলেও ভেতরে ভেতরে আমি ছেলে মানুষ দেখলে মমির মতো গলে যাই। মীরার মুখ থমথমে হয়ে গেল মুহূর্তে। কি হলো, পারছিস না? ইংরেজিতে কাঁচা নাকি তুই? লজ্জায় মীরার দুই চোখে জল এলো। আশার বই রেখে বলল, ছোটবেলায় থেকে এই বাড়িতে আমরা সবাই একসাথে বড় হয়েছি। আমার কাছে আমার বড় আপা যেমন, নীরাপা যেমন, বর্ষা যেমন, পিঙ্কি যেমন, তুইও তেমন। বোন ছাড়া অন্য কিছু আমি ভাবিনি কখনো। আমি যাতে তোকে আর কখনো আমার সাথে এরকম বেহাপনা করতে না দেখি। আমার রুমে 14 শিখে তুই আসবি না। যদি এসেছিস আমি বুঝতে পারি। মনে রাখিস, এই বাড়িতে সেদিন তোদের সবার শেষ দিন। আমার মাথা গরম করিস না। মীরা এত লজ্জা পায়নি আগে, এত অপমান কেউ করেনি তাকে। কাঁদতে কাঁদতে মীরা রুমে গেল। শিরিন মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো ঘটনা কি। মীরা মাকে বলতেই শিরিন মেয়ের গালে থাপ্পড় বসায়, তারপর বলল, হারামজাদি, তোরে এরকম চিঠি লিখতে বলছে কে? এত গাধা কেন তুই? আমি তোরে এইভাবে আগাইতে বলছি? মীরা চুপ করে থাকে। মাই মীরাকে বুঝিয়েছে কোনোভাবে যদি আষাঢ়ের সাথে সেটিং করতে পারে তাহলে রানীর মতো থাকতে পারবে মীরা।
মীরাও তাই ভেবে এগিয়েছে, কিন্তু আশার তাকে যেভাবে অপমান করলো এরপর আর মীরার সাহস নেই আশারের সামনে যাওয়ার। কিন্তু শিরিন হাল ছাড়ে না। মীরা বা মিনি যে কোনো একজনকে ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিবেই শিরিন, যেভাবেই হোক। মালিহার বিয়ে ভেঙে গেছে। বিষণ্ণ মনে মালিহা বসে আছে ঘরে। জমিরনের মেজাজ আরো খারাপ হয়ে আছে। সব প্রায় ঠিকঠাক করে রেখেছেন তিনি গোপনে, তবুও বিয়ে ভেঙে গেছে। জমিরন বুঝতে পারছে কাদের ছাড়া এই কাজ অন্য কেউ করেনি। মালিহা ঘরে বসে গুনগুন করে কাঁদছে। পাত্রকে মালিহার ভীষণ মনে ধরেছে, অথচ সেখানে এরকম বাগড়া আসবে মালিহা ভাবেনি। জমিরন মালিহার কান্না শুনে ঘরে যায়। মালিহার দুই গালে থাপ্পড় মেরে বলে, আগে মনে আসিল না খন কি এখন কান্দোস কেন? বইনের জামাইয়ের লগে ঢলাঢলি করার সময় ভালো লাগছে? নিজের পায়ে তো নিজেই কোড়াল মারছস, এখন কেন নাটক দেখাস? আমারে শান্তি দিবি না তুই হারামজাদি। মালিহা চুপ করে থাকে। দোষ তার, সে জানে। মা শুরু থেকেই তাকে নিষেধ করেছিল, কিন্তু মালিহা দুলাভাইয়ের হাতে অঢেল টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারেনি। কাদের বিদেশ থেকে আসার পর বউ আর শালিকে নিয়ে শপিং করে আসে। সেদিন মালিহাকে 3টা 3 পিস কিনে দেয়। এত দামি 3 পিস দেখে মালিহার মন ভালো হয়ে যায়। বিদেশ থেকে আসার সময় কাদের শালির জন্য মোবাইল ফোনও আনে। এত উপহার পেয়ে মালিহা মন ভীষণ আনন্দিত হয়। সে রাতেই অন্ধকারে কাদের মালিহার বুকে হাত দেয়। শরীরে স্পর্শকাতর স্থানে কাদেরের হাত লাগতেই মালিহা প্রথমে ভয় পায়। কাদের ফিসফিস করে বলে, দোকানে একটা লাল শাড়ি দেখে আসছে, তুই পরলে তোরে ভীষণ মানাইব, কইলে গিয়ে নিয়ে আসবো। মালিহার ভয় এরপর লোভে রূপ নেয়। নিজের শরীরের বিনিময়ে যদি শখ পূর্ণ হয় তাহলে ক্ষতি কি? লোভ মানুষকে পশুর স্তরে নিয়ে যায়। একটা লোভী মন কখনো জানে না তার লোভের আগুনে পুড়ে যাচ্ছে তার মনুষ্যত্ব, তার বিবেক। কাদেরের হাত বুক থেকে এরপর আস্তে আস্তে সারা শরীরে ঘুরে বেরিয়েছে। বিনিময়ে মালিহা যখন যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু শরীরের এই খেলায় মনের কোনো সংযোগ ছিল না। তাই একসময় মন বিদ্রোহ করে ওঠে। শারীরিক খেলার আগ্রহে ভাটা পড়ে যায় মালিহার। ভালোবাসাহীন শরীরের প্রতি আকৃষ্ট হয় না এখন আর। কাদেরকে ভীষণ বিরক্তিকর মনে হয়, কিন্তু মালিহা জানে তার হাত পা বাঁধা। কাদেরের সাথে তার নানা রকম ছবি আছে, এসব দেখলে কেউই তাকে বিয়ে করবে না। মালিহা ভেবে পায় না তার কি করা উচিত। এতদিন পরে আজ মালিহার ভীষণ অনুশোচনা হচ্ছে। কিছুই ভালো লাগছে না। মায়ের গালাগাল শুনে মনে হচ্ছে আগে যদি মা এরকম কড়াভাবে শাসন করত তাহলে হয়তো মালিহা এতটা নষ্ট হতো না। কাদের রাতে চলে যাবে। সাবিহাকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি এসেছে শাশুড়ির থেকে বিদায় নিতে। বোনের কথা শুনে মালিহা ঘর থেকে বের হয়। আল্লাহ আল্লাহ করে কাদের দেশ থেকে চলে গেলে মালিহার শান্তি। এরপর আর সে কিছু করতে পারবে না। একবার বিয়ে হয়ে গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শ্বশুরবাড়ি এসে কাদের সাবিহাকে বলল, তোমার জরুরি কিছু কথা কনের আছে, তোমার বোনের সামনেই কইতেছি। আজ এইখানে তোমারে আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তালাক কেন দিলাম এটা তোমার বোনের থেকে যাই না নিও। এইখান থেকে আর আমার সংসারে তোমার কোনো জায়গা নাই। তুমি আমার কেউ না আর। সাবিহার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছে কাদের এসব? এই তো এদিকে আসার আগেও তো সব ঠিক ছিল। চলে যাবে বলে কাদের শেষবারের মতো সাবিহার সাথে মিলিত হয়েছিল। আসার পথেও তো কত কথা বলছিল। তাহলে হুট করে কেন এসব বলছে? জমিরন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার আর কোনো কিছুতেই কোনো অনুভূতি হচ্ছে না। কি করবেন তিনি? কিছুই তার হাতে নেই। মালিহা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। এই প্রথম তার মনে হচ্ছে বোনের 2টো বাচ্চা আছে, কি হবে তাদের? সাবিহা কান্নায় ভেঙে পড়ে কাদেরের পা জড়িয়ে ধরে। কাদের সরে যায়, তারপর বলে, আমি বিদেশ গিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। পোলাপান আমি রাখতে পারবো না। পোলাপান নিয়ে আসিস গিয়ে। আমি আবার বিয়া করবো। সুন্দরী অল্প বয়সী একটা মাইয়া বিয়া করবো। তোর এই শাস্তি তোর মা বোনের কর্মফল, বুঝলি? কাদের চলে গেল। সাবিহা মাকে জড়িয়ে ধরে বলল, মা কি হয়েছে? আমার সংসার এমনি ভাঙলো কেন মা? জমিরন মালিহার দিকে তাকিয়ে বলল, এই ডাইনিরে জিগা, বইনের জামাইয়ের লগে যে ফষ্টি নষ্টি করছে তারে জিগা। আল্লাহ আমার মরণ দেয় না কেন, বাঁচাইয়া রাখছে এইসব দেখনের জন্য। সাবিহা অবাক হয়ে বোনের দিকে তাকায়। মালিহার দৃষ্টিতে অপরাধবোধ আর সাবিহার দৃষ্টিতে অবিশ্বাস। সাবিহার মাথার ভিতরে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বারবার মনে হচ্ছে এই সব কিছুই তার স্বপ্ন, মিথ্যা স্বপ্ন। কিন্তু না, এটা স্বপ্ন হয়নি। সাবিহার বাড়িতে যেতেই দেখে সাবিহার বড় ননদ শিল্পী এসে দাঁড়িয়ে আছে। সাবিহাকে দেখে বলল, তোমার যা কিছু আছে সব নিয়া বাইর হও ঘর থেইকা। কাদের বলে গেছে তোমারে তালাক দিছে, তোমারে ঘর থেকে বাইর কইরা ঘরে তালা দিতে। সাবিহা কিছু বলল না। কাউকে তার কিছু বলার নেই। বোনের পাপের ফল তাকে ভোগ করতে হবে। 2 বাচ্চাকে নিয়ে একটা কাপড়ের ব্যাগ গুছিয়ে নেয় সাবিহা। নিজের জামা কাপড়, বাচ্চাদের কাপড় ছাড়া আর কিছু নেয় না। শিল্পী সাবিহার কান গলা জিনিসও খুলে নেয়।
সাবিহা প্রতিবাদ করে না। যে মানুষটার তার নেই সেখানে তার দেওয়া গহনা রাখার মানে নেই কোনো। সাবিহা বের হতে নিলে শিল্পী একটা খাম ধরিয়ে দেয় সাবিহার হাতে। কিসের খাম সেটা সাবিহা জিজ্ঞাসা করতে শিল্পী বলল, তোমার দেনমোহরের টাকা কাদের গত রাইতেই আমার কাছে দিয়ে গেছে, বলছে তুমি যাওয়ানোর সময় তোমারে দিয়ে দিতে। সাবিহা টাকাটা নিল। সামনে তার জীবন ভীষণ কঠিন, কিছু টাকা হাতে না থাকলে সে টিকতে পারবে না। কামিনী আর সজীবকে হাতে নিয়ে সাবিহা বের হলো। তারপর বাচ্চাদের হাতে নিয়ে মায়ের বাড়িতে এসে হাজির হলো। সাবিহার দুনিয়া খুবই ছোট, তার যাওয়ার আর কোনো জায়গা নেই। জমিরন কি করবে বুঝতে পারছে না। এত বড় ঘটনা ঘটে গেল, অথচ সবাই কেমন নির্লিপ্ত। সাবিহা মাকে বলল, তোমাকে মা কইতে আমার গা গিন গিন করে মা। আমার যাওয়ার জায়গা নাই, থাকলে এই জীবনের মতো তোমার আর তোমার মায়ের মুখ দেখতাম না আমি। জমিরন চুপ করে থাকে, বলার মুখ নেই তার। এখন চিন্তা হচ্ছে ছেলেকে নিয়ে। ছেলেটা দেশে আসবে কিছুদিনের মধ্যে। 2 মেয়েকে ঘরে রেখে ছেলেকে বিয়ে করাবেন কিভাবে? লোকে কত কথা বলবে। জমিরন ভাবনার মধ্যে গ্রামের মহিলা 3-4 জন এলো। এসে সাবিহারে বলল, কাদিরা নাকি তোরে তালাক দিছে, ঘটনা কি সত্য নাকি? জমিরন শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল। মহিলা একজন আরেকজনের গা টিপে হেসে বলল, সবাই সব জানে। মালিহার লগে যে কাদিরার লাইন ছিল সেইটাও কাদিরা বইলা গেছে। কত রকমের ছবি আছিল, সবই গ্রামের পোলাগ মোবাইলে দিয়ে গেছে। সি সি সি, আপনার ছোট মাইয়ার এত বিষ, দুলাভাইয়ের লগে এইসব ছবি? কো, আমরা হইলে মাইয়ারে সবাই কইরা দিতাম। এরকম ল্যাংটা পুংটা হইয়া ছবি গ্রামের সবাই হাসাহাসি করতেছে। সাবিহা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি শুনছে এসব? মালিহার মনে হচ্ছে তার কানে কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে। এত যন্ত্রণা হচ্ছে কেন আজ? ছবির কথা মনে পড়তে মালিহা আতঙ্কিত হয়ে ওঠে। না ভেবে কত রকম ছবি পাঠিয়েছিল সে। এখন কি হবে? জমিরন ঘরের সামনে চুপ করে বসে পড়ে, কিছু করার নেই তার। সাবিহা বাচ্চাদের নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আস্তে আস্তে উঠোনে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একজন এসে জমিরনকে ছবিগুলো দেখায়। গা গুলিয়ে ওঠে জমিরনের। রাতে পিয়াসার বাবা শাহেদ কল করে বাড়িতে। মালিহার কয়েকটা ছবি কে জানি তার ইমোতে পাঠিয়েছে। শাহেদ মাকে কল করে চিল্লাচিল্লি করে জানায় আজ থেকে সে আর বাড়ির কোনো খবর জানে না। তার স্ত্রী কন্যা তো বিদায় করেছে আগে, এবার মা বোনও বিদায় করলো। দেশেই ফিরবে না, বিদেশেই বিয়ে শাদী করে স্থির হবে। জমিরন বুঝতে পারলো সে চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। কিছু করার নেই তার এখন। রজনীর ঘুম ভাঙে সেই কাক ভোরে। আজকে শারমিন আসবে তাদের বাসায়। রজনী ঘুম থেকে উঠে আগে ছাদে গেলেন। ছাদের গাছগুলোতে পানি দিয়ে এসে নামাজ পড়লেন। ততক্ষণে সিরাজুল ইসলামও ঘুম থেকে উঠে গেছে। চুলায় চায়ের পানি বসিয়ে দিয়ে রজনী ফ্রিজ থেকে মাছ আর মুরগি বের করে। গরু মাংস সে রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আশারকে গিয়ে রজনী তুলে দিল বাজারে যাওয়ার জন্যে। কিছু ফ্রোজেন স্ন্যাক্স আনার জন্য আশারকে ডেকে তুললেন। আশার ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা একটু ঘুমাতে দাও, সকালে ঘুমিয়েছি, সারা রাত পড়েছি। রজনী জোর করলেন না। এই ছেলেটার উপর তিনি রাগ করতে পারেন না। সে যতই এলোমেলো ছন্নছাড়া হোক, নিজের সবকিছু সে সময় মতো করে। তাকে কখনো পড়ার জন্য বকাবকি করতে হয়নি। এত অল্প পড়েও কিভাবে যেন সে ঠিকই ফার্স্ট বয় হয় ক্লাসের। নির্জন সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ড পজিশনে দুটোই 2 ভাইয়ের জন্য বরাদ্দ। রজনী ছেলের রুম থেকে বের হয়ে বাহিরে আসতেই দেখে নির্জন বসে নাস্তা খাচ্ছে দোতলায় সোফায় বসে। রজনী নির্জনকে ডেকে বলল, নির্জন, বাবা একটু বাজারে যেতে পারবি? নির্জন জবাব দেওয়ার আগেই নার্গিস বলল, কেন ভাবি, আশারকে পাঠাও। ওকে ডেকেছি প্রথমে। ও রাত ভোর পড়েছে নাকি, নামাজ পড়ে শুয়েছে, তাই যেতে চাচ্ছে না। এর জন্যই নির্জনকে বললাম। না ভাবি, নির্জন যেতে পারবে না, ও এখন পড়বে। তুমি অন্য কাউকে দেখো। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, এখন বসে আছিস কেন, যা পড়তে যা। নার্গিসের কর্কশ স্বরে নির্জন কেমন মিইয়ে গেল। মা যে কেন তার আর আশারের মধ্যে সবসময় একটা বিভেদ করে নির্জন বুঝতে পারে না। অথচ বড় মা তাদের 4 ভাই বোনকে নিজের সন্তানের চোখে দেখে। নির্জন বুঝতে পারে তার বড় মা মাকেও অপছন্দ করে। বৈশাখী আপা, আশার, বর্ষা তাদেরও অপছন্দ করে। রজনী বুঝতে পারল নার্গিস ভীষণ বিরক্ত হয়েছে তার ছেলেকে বাজারে পাঠানোর কথা বলাতে। রজনীর মন খারাপ হয়ে যায়। একান্নবর্তী পরিবারের মানে কি তাহলে? রজনী বুঝতে পারে না। নির্জন লজ্জিত মুখে উঠে যায়। বড় মার চোখের দিকে তাকাতেও নির্জনের লজ্জা লাগছে। বড় মা মনে মনে খুব কষ্ট পেয়েছেন। নির্জন জানে। নির্জন ওঠার আগেই দেখলো আশার বের হয়েছে। গায়ে টি শার্ট চাপাতে চাপাতে মাকে উদ্দেশ্য করে বলল, দাও মা, কি আনতে হবে আমাকে লিস্ট দাও। আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসবে না।
রজনীর বুক কেঁপে ওঠে। তার ছেলেটা এত ভালো কেন? নির্জন অসহায় দৃষ্টিতে তাকায় আষাঢ়ের দিকে। সে কেন আষাঢ়ের মতো হতে পারছে না? আষাঢ় যেমন ব্যক্তিত্ববান তেমনই দায়িত্ববান। দুজন সমবয়সী হলেও নির্জন জানে আষাঢ়ের মতো ম্যাচুরিটি আসতে নির্জনের আরও 10 বছর লাগবে। নির্জন চলে গেল নিজের রুমে পড়তে। নার্গিস মেয়েদের নাস্তা দিতে গেল। রজনী শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল জায়ের দিকে। আষাঢ় মায়ের হাত ধরে বলল, মন খারাপ করো না মা, আমি আসি তো। তোমার ছেলে যতক্ষণ আছে, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কারো কাছে তোমার কোনো ঠেকা নেই। মনে রেখো, তোমার সব না পাওয়া সব হতাশা আমি দূর করে দিব মা। রজনী ছেলেকে বাজারের লিস্ট দেয়। নার্গিস নিচে এসে আষাঢ়কে বলল, আষাঢ়, মুচির দোকানে একটু যেতে পারবি? তোর কাকা থাইল্যান্ড থেকে আমার জন্য একজোড়া জুতা এনেছিল। এত আরামদায়ক জুতা, অনেক দামি, কিভাবে যেন একটা পায়ের আঠা খুলে গেছে। আষাঢ় মাথা নাড়িয়ে বলল, দাও ছোট মা, আমি ঠিক করে আনবো। নার্গিস চলে গেল জুতা আনতে। রজনী মুখ গোমরা করে বলল, তুই কেন রাজি হলি এখন? মা, তাহলে আমার আর নিজের মধ্যে তফাৎ কি রইল বলো? তাছাড়াও তোমার কথা শোনেনি, তাই বলে কি আমিও ছোট মার কথা শুনবো না? আমি মানুষ মা, আমার সিদ্ধারা আছে। কোনটা উচিত কোনটা না উচিত তা আমি বুঝতে পারি। তুমি দোয়া করো মা, তোমার ছেলে যাতে একজন পুরুষ হতে পারে, কাপুরুষ নয়। রজনী আর কথা বাড়ায় না। তাই বলে নার্গিস তার ছেলেকে জুতা সেলাই করতে পাঠাবে, এটা রজনীর ভালো লাগছে না। মায়ের গোমরা মুখের দিকে তাকিয়ে আষাঢ় বলল, ব্যাপারটা যদি এই হয় যে জুতা সেলাই করতে দিচ্ছে বলে তোমার মনক্ষুণ্ণ হয়েছে, তাহলে আমি বলবো মা, তুমি মনটা বড় করতে শেখো। কোনো কাজ ছোট না মা। যিনি জুতা সেলাই করেন তিনি যেমন মানুষ, তেমনি আমিও মানুষ। মসজিদে যখন জামাতে দাঁড়ায় মানুষ, তখন মুসি নাপিত মেতর সাথে কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে হয়। চাকরিজীবী কিংবা ধনী লোককেও, যেখানে আমাদের ধর্মে এসব ভেদাভেদ নেই, সেখানে তুমি কিনে এসব ভেবে মনে কষ্ট পাও মা। তোমার ছেলের মধ্যে এসব জড়তা নেই যে আমার বাবা সচিব বলে জুতো সেলাই করতে গেলে আমি ছোট হয়ে যাব। সচিব আমার বাবা, আমি না মা। তুই বুঝতে পারছিস না আশা? তোর চাচি তোকে ছোট করতে তোকে জুতা নিয়ে পাঠাচ্ছে। আমার কষ্ট হচ্ছে সেখানেই বাবা। আষাঢ় মুচকি হেসে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমাকে ছোট করতে চাইলে কি আমি ছোট হয়ে যাব? আল্লাহ যদি আমাকে বড় করতে চায়, তাহলে ছোট করার ক্ষমতা কার বলো? মায়ের কাজ করলে সন্তানকে কখনো ছোট হতে হয় না। আমি তো ছোট মাকে মায়ের স্থান দিয়েছি, কিন্তু উনি যদি আমাকে সন্তান না ভাবতে পারে, তাহলে সেটা আমার না মা, ছোট মায়ের ব্যর্থতা। রজনী আর কথা বাড়ায় না। নার্গিস চলে এসেছে। 1 জোড়া জুতার কথা বলে নার্গিস আষাঢ়কে 4 জোড়া জুতা এনে দিল। আষাঢ় হাসি মুখে জুতা নিয়ে বের হয়। এত সকালের মুচির দোকান খুলবে না, তবুও নিয়ে বের হলো। নার্গিস মুচকি হাসতে হাসতে চলে যায় ঘরে। তার ছেলেকে বাজার করতে পাঠাবে, নিজের ছেলেকে ঘরে রেখে। উচিত শিক্ষা দিয়েছে তাই সে। রজনী হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকে জায়ের দিকে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে যায়। লোকে বলে বড় হলে সংসারে গাধা হতে হয়, ভুল বলেনি। মহুয়া বেগম চায়ের কাপ হাতে নিয়ে বসে আছেন। সংসারের চাবি এখনো অদৃশ্যভাবে হলেও মহুয়া বেগমের হাতে। রজনী এসে শাশুড়িকে ওষুধ খাইয়ে গেল। রজনী যেতেই মহুয়া বেগম জীবনের হিসাবের খাতা খুলে বসেন। বড় বউ এনেছেন বড় খানদানের শিক্ষিত মেয়ে, ছোট বউ এনেছেন তিনি ম্যাট্রিক পাশ করা। বড় বউ এনে বুঝেছেন যা দুজনেই যদি শিক্ষিত হয় তাহলে মহুয়া বেগমের মাথায় উঠে নৃত্য করবে। বেশি শিক্ষিত হয়ে রজনী রান্নাঘরে জীবন মানতে পারছে না, তেমনি নার্গিস মানতে পারছে না যা বেশি শিক্ষিত বলে। রজনী মানতে পারছে না পুরো সংসারের সব দায়িত্ব একা তার উপর বলে। মহুয়া বেগম বুদ্ধিমতী মহিলা, 2 চায়ের মধ্যকার অন্তর্দ্বন্দ্বে দুজনের পক্ষে থাকেন সব সময়। একজনের সামনে ইনিয়ে বিনিয়ে অন্যজনের বদনাম করেন। এতে করে বউয়েরা একে অন্যের উপর সবসময় ক্ষিপ্ত থাকে, তাকে আর তার মেয়েদের প্রতি প্রসন্ন থাকে। পিয়াসার পরনে একটা হলুদ রঙের লেহেঙ্গা। শারমিন মেয়ের জন্য গত রাতে লেহেঙ্গা এনেছে। পিয়াসা লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়ায়। এত সুন্দর পোশাক পিয়াসার ভাগ্যে জোটেনি আগে। আয়নায় ঘুরে ফিরে পিয়াসা নিজেকে দেখে। বাবা তার রুমে বিশাল একটা আয়না লাগিয়ে দিয়েছেন। পিয়াসা যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, নিজেকে দেখে। আজও নিজেকে দেখছে ভালো করে। লেহেঙ্গার টপস্টার ব্যাক সাইড পুরোটা ফিতে দেওয়া, ফ্রন্ট সাইডে ভারী কারচুপির কাজ, পিঠ প্রায় পুরোটাই উন্মুক্ত, ফর্সা পিঠের মাঝখানে একটা তিল। শারমিন মেয়েকে দেখে মুগ্ধ হলো। আল্লাহ এত যত্ন নিয়ে কাউকে কাউকে সৃষ্টি করেন, তবে সেই সৃষ্টিকে আবার যত্নও করতে হয়। পিয়াসাকে শারমিন আগেও দেখেছেন। ভালোবাসার যত্নে মানুষের সৌন্দর্য আরও বিকশিত হয় শারমিন বিশ্বাস করে। আনোয়ার চৌধুরী মেয়ের কপালে চুমু খেয়ে বলল। ড্রাইভার গাড়ি বের করে হর্ন দিল। আনোয়ার হোসেন মেয়ের হাত ধরে
বের হলেন বাসা থেকে। সকাল সকালই বের হয়েছেন তারা, যাতে পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে যায়। কিছুক্ষণ গল্পগুজব আড্ডা দিতে পারেন যাতে। এরপর প্ল্যান আছে মেয়েটাকে নিয়ে ঢাকায় কিছুক্ষণ ঘুরবেন। নিজের ব্যস্ততা শারমিনের ব্যস্ততা মিলিয়ে মেয়েকে সময় দিতে পারছেন না, কোথাও বেড়াতে যেতে পারছেন না। রান্নাঘরে চুলার আগুনে রজনীর মনে হচ্ছে সে নিজেও সিদ্ধ হয়ে যাচ্ছে। মহুয়া বেগম বলেছেন তিনি যাও ভাত খাবেন। রান্না করে বের হওয়ার পর মহুয়া বেগমের ফরমায়েশ মতোই রজনী আবারও যাও ভাত রান্না করতে এলো। বাড়ির বাহিরে গাড়ির হর্ন শুনে ঝুনি ছুটে এসে বলল, ভাবি, মেহমান এসে গেছে, আপনি ওই দিকে যান, আমি এদিকে দেখতাছি। রজনী ইতস্তত করে গেল বান্ধবীকে অভ্যর্থনা জানাতে। পিঙ্কি ছুটে এসে জড়িয়ে ধরে পিয়াসাকে। পিয়াসার সাথে সেদিন তার খুব ভাব হয়, আজকে তাই ছুটে এসে পিয়াসাকে জড়িয়ে ধরে সে। ছাদে কবুতরের ঘরের দরজা খুলে আশার কবুতর ছেড়ে দেয়। পিয়াসা গাড়ি থেকে নামতে দেখে এক ঝাঁক কবুতর মাথার উপর ঘুরছে। পিয়াসার কেমন অদ্ভুত আনন্দ লাগে, কি সুন্দর দৃশ্য। পিয়াসা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সেদিকে। পিঙ্কি বলল, আমাদের ছাদে আরো অনেক কবুতর আছে পিয়াসা, চলো তোমাকে দেখাই। পিয়াসা পিঙ্কির হাত ধরে ছাদে চলে গেল। মেহমান দেখে আশার আর নিচে নামলো না। এমনিতেই তার এসব ফ্যামিলি ফাংশন তেমন একটা ভালো লাগে না। সবসময় সবাই একটাই কথা বলে, এইটুকু ছেলে রাজনীতিতে জড়িয়েছে, লাইফ শেষ হয়ে যাবে। এই কথাটা আশারের ভীষণ অপছন্দের, এজন্যই আশার এসব থেকে দূরে থাকতে চায়। বাড়ির ভেতরে ঢুকে শারমিন অবাক হয়। এত বড় বাড়ি বর্তমান সময়ে থাকতে পারে শারমিনের ভাবনাতেও ছিল না। বাড়ি ভর্তি মানুষ। শারমিন মহুয়া বেগমের রুমে যায়। মহুয়া বেগম শারমিনকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে। মহুয়া বেগমের রুমটাও বিশাল আকৃতির। এই রুমটায় যে সবার আড্ডাখানা বুঝতে শারমিনের অসুবিধা হয় না। চা নাস্তার পাশাপাশি আড্ডা জমে উঠেছে। মীরা ভ্রুকুচকে পিয়াসাকে দেখছে। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে আগুনের গোলা যেন। এর পাশে মীরার সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে। মীরা উঠে গেল, তাই গল্প করতে করতে ঝুনি বলল, আপা, আপনি স্কুলে পড়ান নাকি? বড় ভাবি কইছে আপনি অনেক বড় আপা স্কুলের, আপনারে দেখলে বড় ভালো লাগে। কি সুন্দর কইরা ঘর বাহির দুইটাই সামলান আপনি। মহুয়া বেগম শারমিনকে কটাক্ষ করে বলল, মহিলারা হচ্ছে কি ঘরের শোভা, তাগরে ঘরেই সুন্দর লাগে। মহিলারা যখন ঘর থেকে বাইরে হয়ে গিয়ে পুরুষ মানুষের লগে মিল্লা চাকরি করে, তখন সেই শোভা বাইরে চলে যায়। ঘরের সৌন্দর্য কমে, তখন ঘর হইয়া যায় অন্ধকার। আলো দেখলে পোকা আসবই। মহিলারা যখন নিজের রূপ বাইরে মানুষের দেখায়, তখন তো দুর্ঘটনা ঘটবই। এই জন্য আমি আমার বাড়ির বউগো চাকরি করতেই দিই না। এই তালুকদার বাড়ির বউয়েরা ঘরের বাইরে গিয়া কাম করবে, তা কখনো হয়নি, কখনো হবেও না। বেড়াগো লগে ঘেঁষা ঘেঁষে। শারমিন বুঝতে পারলো ইঙ্গিতটা যে তাকেই করা হয়েছে। শারমিন বলল, খালাম্মা, মহিলারা তো ঘরের শোভা, তাহলে তাকে কেন তার জীবন শেষ করতে হয় তপ্ত রান্নাঘরে খেটে? সে তো শোপিচের মতো শোকেচে সাজানো থাকবে। রজনী তাৎক্ষণিক নিজের বাম হাত কাপড়ের আঁচল দিয়ে ঢেকে নেয়। হাতটা পুড়েছে গতকাল দুপুরে। এখন পর্যন্ত সবার থেকে লুকিয়ে রেখেছে রজনী। শারমিন কখন দেখলো? মহুয়া বেগম বুদ্ধিমতী মহিলা, ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি তার। তাৎক্ষণিক হেসে বলল, কারোর কথা জানি না, কিন্তু আমার বাড়ির হিসাব আলাদা। এই সংসার যার, আমি তার হাতে সব দায়িত্ব উঠাই দিয়েছে। নিজের সংসারে কত জ্বালা পোড়া সহ্যইকরণ লাগে মা। তোমারও তো সংসার আছে, তুমিও তো জানো সেটা। এরপর আর কিছু বলার থাকে না। কথার ফাঁকি দিয়ে কিছু মানুষ সহজে কাজ হাসিল করে নিতে জানে। কিন্তু মুখ গোমরা হয়ে গেল নার্গিসের। যার সংসার তার হাতে দিছেন মানে কি? এই সব কিছু তাহলে বড় যায়, তাহলে সে কে? তার কোনো অবস্থানই নেই সংসারে। বসা থেকে উঠে নার্গিস চলে গেল। যাওয়ার সময় ধরাম করে দরজা বন্ধ করে দিল। মহুয়া বেগম চোখ বন্ধ করে ইজি চেয়ারে হেলান দিলেন। নার্গিসের উপস্থিতি তিনি ভুলে গেছেন। রজনীর সংসার বলাতে যে নার্গিস রাগ করে উঠে গেছে তা মহুয়া বেগম বুঝতে পেরেছেন। খেতে বসে মহুয়া বেগম বললেন, আইজার যাও ভাত এরকম হয়েছে কেন রজনী? কই খালাম্মা, ঠিকই তো আছে, আমি নিজে তো রাঁধছি। মহুয়া বেগম বললেন, ও এখন থেকে বুঝি আমার তোর হাতের রান্ধন খাওয়ান লাগবো। ঝুনি রজনীর দিকে তাকায়। শারমিনের ভীষণ অস্বস্তি লাগে। ভাগ্যিস আনোয়ার মেয়েকে নিয়ে আগে খেয়ে উঠেছে বাড়ির পুরুষদের সাথে। শারমিন বসেছে বাড়ির মহিলাদের সাথে। মহুয়া বেগম না খেয়ে উঠে গেলেন। সংসারে নিজের অবস্থান ধরে রাখতে হলে মাঝে মধ্যে ইচ্ছে কইরে ও একটু আধটু রাগ জিদ দেখানো লাগে। এই বয়সে রাগ দেখায় বউ পোলা গড়ে একটু টাইটে রাখন যায়। মহুয়া বেগম উঠে যাওয়ার কিছুক্ষণ পর শিরিন গিয়ে বড় ভাইরে জানিয়ে এলো তার মা না খেয়ে উঠে গেছে। দুপুরের পর শারমিনরা বিদায় নিল।
বিকেলের দিকে মহুয়া বেগম নাস্তা খায়। রজনী নাস্তা নিয়ে গেলে মহুয়া বেগম রাগ করে খেলেন না। কিছুক্ষণ পর মহুয়া বেগম সিরাজুল ইসলামকে ডাকলেন। সিরাজুল ইসলাম আসতেই বললেন, আমার বৃদ্ধাশ্রমে রাই খায়। আমি এই সংসারে সবাই রে বোঝা হয়ে গেছি, বুঝ হইয়া গেছে আমার। সিরাজুল ইসলাম বুঝতে পারছেন মায়ের রাগের কারণ কি। তিনি কিছু বলার আগে শিরিন বললেন, মাগো, তোমার সংসারেই তোমার এখন কোনো দাম নাই। তোমার পছন্দ অপছন্দ কেউ বুঝে না। তোমার লেগে সবার কত নিন্দা শুনিও এখানে পড়ে আছি। মহুয়া বেগম বলল, তোর বউয়ের ক্ষোভ কিসের আমি সব বুঝি। তোর বন্ধুর বউ চাকরি করে এইটা দেখা আসনের পর থেকে তোর বউ ঘরের সব কাজ উথাল পাথাল দেখায় আমারে। মহুয়া বেগম কাঁদতে লাগলেন। সিরাজুল ইসলাম মহুয়া বেগমের কান্না শুনে মাথা গরম হয়ে গেল। চিৎকার করে রজনীকে ডাকলেন। বাবার চিৎকার শুনে আশার অবাক হলো। বাবাকে এত রাগী গলায় মাকে ডাকতে শুনে না আশার। রজনীর পিছু পিছু আশা রইল। সিরাজুল ইসলাম রজনীকে বলল, মায়ের জন্য কি রান্না করছো? শিরিন বলল, তুই একটু খাইয়া দেখ, এগুলা যাও ভাত হয়েছে? লোহা মনে হয় ভাত। মহুয়া বেগম মুখ কঠোর করে ছাদের দিকে তাকিয়ে রইল। আশার এগিয়ে এলো, রজনীর দিকে তাকিয়ে বলল, আমি কথা বলতেছি, তুমি এই চেয়ারে বসো মা। মহুয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন আশার তার মুখোমুখি একটা চেয়ার টেনে দিল তার মাকে। এত বড় স্পর্ধা! মহুয়া বেগম এই আধিপত্য যার, তার মুখোমুখি রজনীকে বসিয়েছে তার ছেলে। আশার বাবার পায়ের কাছে বসে বলল, আমার মা মানুষ বাবা, রোবট না। সব সময় সবকিছু পারফেক্ট হবে এরকম কোনো কথা আছে? সিরাজুল ইসলাম ইতস্তত বোধ করলেন। সন্তানের সামনে কখনো স্ত্রীর সাথে কথা কাটাকাটি করেন না তিনি। রজনীর স্বভাব সব অভিযোগ নীরব থাকা। আজকে ছেলের মুখোমুখি কথা বলতে গিয়ে বুঝতে পারলেন তার পক্ষে সম্ভব হবে না ছেলের সামনে স্ত্রীকে শাসন করা। আশার হেসে বলল, কথা বলো বাবা। শিরিন ধমকে বলল, তুই এখানে কথা বলতেছস কেন? এখানে তোর কাজ কি? তোর মা তোরে নিয়ে আসছে না তার হইয়া ওকালতি করার জন্য? তুমি আর তোমার ভাই যদি হুমায়রা বেগমের ওকালতি করতে পারো, আমি রজনীর ওকালতি করতে পারবো না? তা ভাবছো কিভাবে ফুপু? শিরিন চোখের পানি ফেলে বলল, দেখছো মা, আমি এই বাড়িতে শুধু তোমার দেখাশোনা করার লেগা থাকি। এরা সবাই আমারে শত্রু মনে করে। দেখলা তোমার নাতি কি বলল? আমি নাকি তোমার ওকালতি করি। আশার হেসে বলল, ফুপু এখান থেকে যদি এতই দাদির দেখাশোনা করতে পারো, তাহলে আমার মায়ের রান্না দাদি খেতে পারেনি যখন তুমি কেন রান্না করে দিলে না আরো ঠিক করে? আমার মায়ের বিচার করার জন্য কমর বেঁধে লেগেছো। তোমার নিজের মাঝে না খেয়ে আছে সে দেখে খেয়াল আছে? মহুয়া বেগম বলল, আমার মেয়ে এই বাড়িতে কাজ করার জন্য আসছে, এত বড় স্পর্ধা তোর, তুই আমার মেয়েকে কাজ করতে আদেশ করছিস? আশার মহুয়া বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আদেশ করছি। আমি আমার বাবার বড় ছেলে, দাদার বড় নাতি। আমি তোমার মেয়েকে আদেশ করছি রান্না করার জন্য। কোনো অসুবিধা আছে? কি বলবে এখন? তোমার মেয়ে তোমার আদরের মেয়ে, তোমার মেয়ে জমিদার বংশের মেয়ে, এইসব তো। শোনো দাদি, তোমার মেয়ে জমিদার বংশের মেয়ে, এটা তার কোনো যোগ্যতা না। যোগ্যতা কি জানো? আমার মা মাস্টার্স পাস একটা মহিলা, এটা আমার মায়ের যোগ্যতা। মহুয়া বেগম সিরাজুল ইসলামের দিকে তাকিয়ে বলল, তোর সামনে বসে তোর ছেলে আমার সাথে এত বড় বড় কথা বলছে, তুই চুপ করে বসে আছিস? আশার বাবার দিকে তাকালো। সিরাজুল ইসলাম এই প্রথম বুঝতে পারলেন সন্তানের সামনে স্ত্রীকে শাসন করা কতটা কঠিন। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি যেমন তোমাকে ডিফেন্স করছি, আশার তার মাকে ডিফেন্স করছে। আশার ভুল কিছু বলেনি। আপাত পারত তোমার খবরটা ঠিক করে এনে দিতে, তা না করে বিচার সভা বসানোর অপেক্ষা করছিল কেন? তুমি এত বেলা পর্যন্ত না খেয়ে আছো কেন? সবসময় সবকিছু রজনীকেই করতে হবে এরকম তো কোনো কথা নেই মা। মহুয়া বেগম বললেন, বুঝছি, সব বোঝা হয়ে গেছে আমার। তোরা যে সবাই এই সংসার থেকে আলাদা হওয়ার জন্য এসব শুরু করছস, আমি সব বুঝি। যা বের হয়ে যা, মনে রাখিস সবকিছু আমার নামে। এক কানা করেও আমি দিব না তোকে ছক্কা। সিরাজুল ইসলাম হেসে ফেললেন মায়ের কথা শুনে। স্ত্রীকে নিয়ে আলাদা হওয়ার ভাবনা থাকলে তিনি আরো আগেই আলাদা হতেন। এত বছর রজনীকে এত ঝক্কি সামলাতে হতো না। তার নিজের কম কিছু নেই যে পৈতৃক সম্পদের লোভ করবেন তিনি। মায়ের হাত ধরে বললেন, মা, তোমার ছকাকে আল্লাহ অর্থ সম্পদ সম্মান কম দেয়নি, তাই এসবের লোভ আমার নেই। সংসার থেকে আলাদা হতে হলে আরো আগেই হতাম। রজনীকে এত পড়তে হতো না এই সংসারে। উড়ে যখন ছাই হয়ে গেছে, ও এখন আর আলাদা হয়ে কি লাভ? মহুয়া বেগম কথা বাড়ালেন না। বেশি কিছু বলে আর ছেলেকে রাগাতে চান না। মহুয়া বেগম চোখ বন্ধ করে শুয়ে আছেন ইজি চেয়ারে।
ঝুনি আজকে আসেনি টিভি দেখতে। চাচি আম্মা মাঝে মাঝে এমন ব্যবহার করে ঝুনির কলিজা ছেঁড়া যন্ত্রণা অনুভব হয়। নিজেকে মনে হয় রাস্তার নেড়ি কুত্তার মতো, যার কোনো মূল্য নেই। তখনই ঝুনি বুঝে যায় সে এই পরিবারের একজন কাজের লোক ছাড়া কিছু না। মালিক কখনো কাজের লোকের আপন হতে পারে না, যতই আদর করুক না কেন। দিন শেষে রাস্তার কুকুরের জায়গা কখনোই মালিকের ঘরে হয় না। ছাদের এক কোণে বসে ঝুনি চোখ মুছে। এই বিভেদের দুনিয়ায় ধনী আর গরিবের পার্থক্য কখনো মুছবে না। অথচ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাসদাসীরা তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে যার অধীনস্থ করে দিয়েছেন তার উচিত তাদেরকে তা খাওয়াবে যা সে নিজে খায়, আর তাদেরকে তা পড়াবে যা সে নিজে পড়ে। তাকে ততটুকু কাজ করার দায়িত্ব দিবে যতটুকু কাজ তার পক্ষে করা সম্ভব হয়। আর অর্পিত কাজ তার দ্বারা সম্পন্ন করা সম্ভব না হলে সে কাজে তাকে সহযোগিতা করতে নিজেও অংশগ্রহণ করবে। বুখারী ও মুসলিম। আশার এদিক ওদিক তাকিয়ে ঝুনিকে দেখে এগিয়ে এলো। ঝুনি খালা কেমন বিমর্ষ হয়ে বসে আছেন ছাদের দোলনায়। বিশাল বড় 4টা বিল্ডিংয়ের অনেক বড় ছাদ। আশারদের বাড়ির ছাদ দেখার মতো একটা জায়গা কি নেই এখানে। ভাবতেই আশারের আজকে দুপুরের কথা মনে পড়ে গেল। আনমনে হেসে ফেলে আশার। মেয়েটা কি ভয় পেয়েছে ভীষণ। ঝুনি আশারকে হাসতে দেখে বলল, কারো পুষ মাস, কারো সর্বনাশ। আমি হেনে কান্তাছি আর আপনি হাসতেছেন মামা। না খালা, একটা কথা মনে পড়েছে তাই হাসছি। তোমার কি হয়েছে? এভাবে বসে আছো কেন? ঝুনি মুখ গোমরা করে বলল, আমার আবার কি হইব? গরিবের কষ্টে কি খুশি কি? আশার প্রসঙ্গ পাল্টে বলল, খালা, তোমার লিপস্টিক এটা কোন ব্র্যান্ডের? কালারটা সুন্দর তো, টকটকে লাল। ঝুনি উৎসাহী হয়ে বলল, লাল লিপস্টিকের সুন্দর কি দেখলেন? সুন্দর হয়েছে গোলাপি রঙের লিপস্টিক। আমার গোলাপি রঙের লিপস্টিক থাকলে দেখাই দিতাম আপনারে। আচ্ছা ঠিক আছে খালা, আমি আপনাকে গোলাপি একটা লিপস্টিক এনে দেব। আচ্ছা ঠিক আছে মামা, লগে একটা কাজল আর মস্করা আইনা দিয়েন। আশার অবাক হয়। মস্করা কি আবার? আশার জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।